সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় পুলিশ কেমন হবে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন খন্দকার রফিকুল ইসলাম, এডিশনাল আইজি ক্রাইম অ্যান্ড অপারেশনস, বাংলাদেশ পুলিশ। রফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হবে পুলিশ সপ্তাহ 2026। বিশেষ করে 24 সালের 5 আগস্টের পর থেকে পুলিশের ভাঙা মনোবল জোড়া লাগাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। একইভাবে পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আলোচনার শুরুতে আমি রফিক ভাই, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখা হচ্ছে পুলিশের প্রধান কাজ। 5 আগস্টের পূর্ববর্তী সময় সব কিছু মিলিয়ে আপনাদের এবার যে পুলিশ সপ্তাহ পালন হবে, অর্থাৎ আপনার যে বাহিনী, সে বাহিনীর প্রতি বিশেষ কোন দিকটি আপনাদের নজরে থাকছে বা আপনাদের মেসেজ থাকছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবারে 2026 সালের পুলিশ সপ্তাহ একটু বিলম্বে উদযাপিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে সাধারণত জানুয়ারির দিকে আমাদের এই পুলিশ সপ্তাহ উদযাপিত হয়ে থাকে নতুন বছরের শুরুতে। এবার ওই সময়ে আমাদের নির্বাচনের প্রস্তুতি ছিল বা ফেব্রুয়ারির পরে, যার কারণে আমরা একটু বিলম্বে আমরা পুলিশ সপ্তাহ উদযাপন করতে যাচ্ছি। এবারের পুলিশ সপ্তাহের সবচেয়ে যেটা বড় বিশেষ দিকটা, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা জনগণের সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন পরে। সেই আঙ্গিকে জনগণের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে পুলিশের প্রতি এবং পুরা সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক, সেই রকম একটা প্রেক্ষিতে আমরা পুলিশ সপ্তাহ উদযাপন করতে যাচ্ছি। তো আমরা জনগণকেও সেই মেসেজটাই দিতে চাই, আশ্বস্ত করতে চাই যে আমাদের এর আগামী এই দিনের বাংলাদেশ, এটা মানুষের পুলিশ যেই দায়িত্বটা পালন করার জন্য পুলিশের ম্যান্ডেট যে ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ আইনের শাসন যেমন ভাবে পুলিশ প্রতিষ্ঠা করে থাকে, এবং একই সাথে আমরা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া এবং রাষ্ট্রের সম্পদ এবং জনগণের স্বাধীনতা, সেটাকে প্রোটেক্ট করা, এটা আমাদের দায়িত্ব। সেই কাজটা আমরা যেন সুন্দরভাবে করতে পারি, মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, সেটা হচ্ছে আমাদের বড় প্রত্যয়। আচ্ছা, তো 5 আগস্টের পর থেকে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে আপনি নানা উদ্যোগ নিয়েছেন আপনারা, তারপরও সেই জায়গাটা এখনো অনেক ঘাটতি রয়েছে, বেশ ঘাটতি রয়েছে। কেন? আপনি হয়তো ঠিকই আলোকপাত করেছেন। 5ই আগস্টের পরে আপনারা জানেন যে আমাদের বাহিনীটা সবচেয়ে বেশি 5ই আগস্টের সময় সবচেয়ে বেশি আমরা এফেক্টেড হয়েছিলাম। আমাদের পুলিশের টোটাল কমান্ডটা ভেঙে পড়েছিল এবং পুলিশের উপরে জনরোষ সবচেয়ে বেশি, জনরোষের শিকার হয়েছিল। ফলে পুলিশের মূলত যে জায়গাটা, পুলিশ তো জনগণের জন্য কাজ করে এবং জন আস্থা নিয়েই পুলিশ কাজ করে। জন আস্থার বাইরে পুলিশের পুলিশিংটা ইফেক্টিভলি কখনোই কার্যত কাজ করতে পারে না, সেটা জনপ্রিয়তা পায় না, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তো 5ই আগস্টের পরে যখন আমরা ওই জায়গাটা আবার পুনরুদ্ধারের চেষ্টা করেছিলাম, আমাদের ঐতিহ্যগত যে ছিল, জনগণকে নিয়েই আমরা সাথে চলেছি, সেই জায়গাটা আমরা পুনরুদ্ধারের জন্য আমাদের ফোর্সের মনোবল ভেঙে গিয়েছিল। আমরা জনগণ আমাদেরকে আস্থায় আনতে পারছিল না। ওই জায়গাগুলো কাভার করতে যে আমরা আমাদের ফোর্সদেরকে এবং প্রফেশনালিজম ফিরিয়ে আনার জন্য আমরা প্রচুর পরিমাণে ট্রেনিং এবং মোটিভেশনাল কাজকর্ম করতে হয়েছে। জনগণকেও তাদেরকে আপনারা দেখেছেন যে রিসেন্ট টাইমে আগের মতো পুলিশ রিয়্যাক্ট করে না। ম্যাক্সিমাম আমাদের রেস্ট্রেইন্ট বা আমাদের যে সহনশীলতা এবং মিনিমাম ইউজেস অফ ফোর্স, যেটা যতটুকু ফোর্স না প্রয়োগ করলেই না,
সেই জায়গাগুলো কিন্তু আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে সেগুলো করেছি এবং আমরা অতীত থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিয়ে আমরা এই জায়গাটা উত্তরণ ঘটানোর চেষ্টা করেছি। তো ইতিমধ্যে আমরা আপনি যদি বলেন যে খেয়াল করেন গ্র্যাজুয়ালি কিন্তু ধাপে ধাপে উন্নয়নটা হয়েছে, অনেকাংশে হয়েছে। এটা হয়তো আমি দাবি করব হয়েছে এবং এটা জনগণই ভালো বলতে পারবে। যে একটা বাহিনী হিসেবে সেই জায়গাটা যদি আপনার একদম শতভাগ আস্থা ফিরিয়ে না আনা যায় তাহলে সেই বাহিনীর জন্য কাজ করাটা মুশকিল। আপনাকে জানতে চাই যে এই 5 আগস্টের পর থেকে পুলিশ যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এর মধ্যে সবচাইতে কঠিনতম চ্যালেঞ্জ কোন বিষয়টা ছিল? সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জ ছিল যেটা আমি মনে করি সেটা হচ্ছে ওই একই জায়গায় যাব, জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং একই সাথে আমরা যে আমাদের যে কি কাজটা করার জন্য আমরা নিয়োজিত সেই জায়গাটাও আমাদের লোকেরা জনগণের মুখোমুখি হতে তারা সাহস পাচ্ছিল না, কারণ যে একবার বিশ্বাস ভেঙে গেলে সেটাকে আবার জোড়া লাগানোটা খুব কঠিন কাজ। ওই জায়গাটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। বাহিনীর একজন লোক হিসেবে আর কি আপনি এই যে পুলিশের আস্থাহীনতা, পুলিশ এত বড় ক্ষতির মুখে পড়লো, এর জন্য আপনার দায়টা আসলে কার উপরে দিবেন? এই দায়টা কাকে বলবো না, এটা এদেশে আমি যেটুকু আমার বিবেচনায় যে আমি তো পুলিশের কাজের সবচেয়ে বড় যেই ম্যান্ডেট বলেন বা যেটা উদ্দীপনার যে জায়গাটা সেটা হচ্ছে জনগণের আস্থা এবং জনগণের জন্য পুলিশ কাজ করে। আমি যার জন্য কাজ করছি তিনি যদি আমার উপর আস্থা না রাখতে পারেন, আমরা বলি যে পাবলিক ট্রাস্ট হচ্ছে ইজ ফোর্স মাল্টিপ্লায়ার। আমার জনগণ যখন আমার উপর আস্থা রাখবে আমার 3 জন লোক 30 জনের মতো ইফেক্টিভ হয়ে যাবে। তো এইটা আমরা হারিয়ে ফেলেছিলাম। আপনি জানেন যে যখন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যখন ব্যবহার করা হয়েছে এবং পুলিশের আমাদেরও কিছু অতি উৎসাহী কর্মকর্তারা ছিলেন, তারা ওই রাষ্ট্রের এর প্রয়োজন আর সরকারের প্রয়োজন দুইটা মিক্স আপ করে ফেলেছিল, তারা একাত্ম হয়ে গিয়েছিল, যার কারণে পুলিশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ওই জায়গাটা, আস্থার জায়গাটা হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, রফিক ভাই, পুলিশের উপর যে ধরনের হামলা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, যদি এক কথা বলি, যারা মারা গেছে সবাই ফিল্ডে ছিলেন আপনার পুলিশের যে সদস্য, কিন্তু যারা অর্ডার দিয়েছেন, যারা ফিল্ডে ছিলেন তাদের যে কথা ছিল, যারা অর্ডার দিয়েছেন তারা কিন্তু মোটামুটি বেঁচে আছেন, তাদের তেমন কিছু হয়নি। আমার প্রশ্ন হচ্ছে সামনে এই পরিস্থিতি হলে পুলিশ কি করবে, কিংবা এই ধরনের পরিস্থিতির সম্ভাবনা আছে নাকি? আমাদের যেটা আমার অভিজ্ঞতা বলে আমরা যখন কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মোকাবেলা করতে যাই, অর্থাৎ যখন আমরা কোনো পাবলিক প্রোটেস্ট বা জনগণের কোনো মুখোমুখি হই, তখন আমরা যেটা করি, আমাদের ফোর্স এবং অফিসাররা কমান্ড একসাথে মুভ করে, তারা একসাথে থাকে, তারা এবং স্বাভাবিকভাবেই সিনিয়র হায়ারার্কি তারা বুঝে যে কোন সময় কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কোন সময় রিট্রিট করতে হবে, কোন সময় একটু থামতে হবে, দে নো হাউ টু ওয়্যার টু ড্র দ্য লাইন, তারা জানে। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যেটা যে এখানে আমাদের কমান্ড লেভেল যেটা, সেটা আমাদের ফোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা দূরে বসে কমান্ড করেছে, ফোর্স মাঠে ফাইট করেছে, জনগণের তারা ওই কমিউনিকেশনের ওই গ্যাপটা তৈরি হয়ে গেছে, যার ফলে আমাদের ক্যাজুয়ালিটিটা অনেক বেশি হয়ে গেছে। তারা ফোর্সের সাথে যদি সিনিয়র অফিসাররা থাকতো তাহলে ইজিলি তারা বুঝতো যে এই সময় আমার কী করা উচিত, তারা কোথায় রিট্রিট করতে হবে, কখন থামতে হবে, এটা বুঝতে পারলে আমার ক্যাজুয়ালিটি অনেকাংশে জনগণের জানমালে ক্ষতি কমে যেত, আমার ফোর্সের ক্ষতিটাও আমরা অনেকাংশে এটা কন্ট্রোল করতে পারতাম। আচ্ছা, পুলিশের কথা, আপনাদের কথা শুনলাম, একই সাথে জনগণের যে আস্থা ফেরানো, সেই জায়গাটা আপনারা কীভাবে কাজ করছেন? জনগণের আস্থা ফেরানোটাই হচ্ছে আমাদের, আসলে আমি বলেছি যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্ট, যেটা ইফেক্টিভ পুলিশিংয়ের জন্য জনগণের আস্থা অর্জন করার কোনো বিকল্প নেই। জনগণের আস্থা ফেরানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রফেশনালিজমের উপরে আমাদেরকে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে। এই জায়গাটা আমরা এমফেসাইজ দিচ্ছি
দিচ্ছি, দিয়ে এটা আমাদের ফোর্সকে ট্রেন্ড আপ করার চেষ্টা করছি। তারপর আমরা আরেকটা জায়গা করছি যে আমাদের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা যেটা এনশিওর করা দরকার, সেটার জায়গাটা আমরা করছি। আমি যে কাজটা করছি সেটা যে আমি হোল হার্টেডলি এ দেশের জন্য করছি, এই দেশের জনগণের ভালোর জন্য করছি। এখানে আমার কোনো অংশ মানে আমার ব্যক্তিগত লাভ লসের বিষয়টা কে প্রাধান্য পাচ্ছে না। এই জায়গাটা আমাদের ট্রান্সপারেন্ট থাকতে হবে। এই জায়গাটা আমরা কিভাবে এনশিওর করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের এর যেটা অ্যাকাউন্টেবিলি মেকানিজম, যেটা আমাদের ওই যে ওয়াচডগ বলেন বা কেউ কোনো অন্যায় করে ফেললে বা সব জায়গায় একটা নিয়ন্ত্রণ যেটা, সেই জায়গাটা আমরা আরও মজবুত করার চেষ্টা করছি। এটা একদম। যদি আমি জনগণের জায়গা থেকে আরেকটা বিষয় আমি প্রশ্ন করি, তাহলে হচ্ছে যে অ্যাজ এ জনগণ আমিও সেই জায়গাটায় আছি। এত কিছুর পরও মানে 5 আগস্টের আগে পরে যা দেখেছে, তারপরও মানুষ কেন আপনাদেরকে ট্রাস্ট করবে? মানুষ আমাদেরকে এ কারণেই ট্রাস্ট করবে, আপনি 5ই আগস্টের পরে আমাদের একসময় মনে হয়েছিল যে এই পুলিশ আর দরকার নেই। 5ই আগস্টের কিছুদিন পরেই দেখেছেন, আপনারা সেটা ফিল করেছেন যে পুলিশ ছাড়া আসলে চলছে না। হ্যাঁ, আসলে পুলিশ একটা এক জায়গায় কিছুটা, আমরা যে মব কালচার যেটা দেখেছি সেটা একটু যোগ করতে হবে এই জায়গাটায়। হ্যাঁ, মব কালচার হলো মানুষ নিজের হাতে নিজে আইন তুলে নিল। এটা নিজের হাতে নিজে আইন তুলে নিলে কখনোই ওই মব কখনো বলে যে মব হ্যাজ নো কনসেন্স, মবের কোনো বিবেক থাকে না, যে কোনো দিকে সেটা ডাইভার্ট হয়ে যেতে পারে। অনেক বড় ধরনের ক্ষতি হয়েছেও আমাদের। তো আমি যেটা বলছি যে জনগণ পুলিশ লাগবে একটা অঙ্গে, যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে রিপেয়ার করতে হবে, সেটার মানে সেটা কেটে ফেলে দেওয়া না। তো পুলিশ লাগবে, পুলিশে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। এখন আরেকটা জিনিস হলো যে পুলিশের এই আপনার প্রশ্নটা ছিল হচ্ছে যে মানুষ কেন ট্রাস্ট করবে আপনাদের, আমাদেরকে কেন বিশ্বাস করবে। এই যে মানুষ এই কারণে বিশ্বাস করবে, আমরা যে মানুষের পাশে আছি বিভিন্ন, এই যে একটা এই টার্ময়েল একটা সিচুয়েশনে এর ভিতরে আমরা চমৎকার একটা নির্বাচন উপহার দিলাম। কি কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্বের সাথে আমরা এটা করতে পেরেছি, এটা আমরা জনগণের কাছে দিব আমরা। এবং এই যে একটা টার্ময়েল সিচুয়েশনকে আমরা আবার রিস্টোর করলাম তো জনগণের সাথে। এখানে আমাদের ভুল ত্রুটি কিছু থাকতে পারে, সেই জায়গাগুলো আমরা সাথে সাথে রিপেয়ার করছি, আমরা সংশোধন করে আমরা আরও বেটার কিছু করার চেষ্টা করছি। তো জনগণ আমাদেরকে বিশ্বাসে নিয়েছে, আমরা সেটা বুঝতে পারি। রফিক ভাই, আপনি যে জায়গাটা বললেন, আমি একটু যদি যোগ করি যে মানুষ এই কারণে আপনাদেরকে ট্রাস্ট করবে কারণ যে কোনো বিপদে প্রথম বন্ধু পুলিশ, এই জায়গাটায় পুলিশ থাকবে এবং সেই জায়গাটাই মানুষ দেখতে চায়। আপনি ট্রান্সপারেন্টের কথা বললেন, আপনি জবাবদিহিতার কথা বললেন, সেটা তো অবশ্যই। এছাড়া আর কি এমন আছে যে জায়গাটা এখনও শর্ট রয়েছে, যে মানুষের একদম দোরগোড়ায় পৌঁছানোর জন্য পুলিশের? মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমাদের কিছু লিমিটেশনও আছে, সেগুলোর কথা আমি বলবো না। আমার যা আছে তা নিয়ে আগে আমাকে জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, সেটা বড় কথা। আসলে জনগণের যে আপনি দেখেছেন আশপাশের সমসাময়িক পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথেও যেরকম দেশগুলোর সাথে, যেমন সেখানে সোশ্যাল, ইকোনমিক এবং বিভিন্ন ধরনের যে র্যাপিড চেঞ্জ হচ্ছে, সামাজিক একটা দ্রুত পরিবর্তন হচ্ছে, এই দ্রুত পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষের এক্সপেকটেশনও প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। পুলিশের কাছ থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, তারা ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে যে এই ধরনের পুলিশ সার্ভিস তারা চায়। তো আমাদের সেই জায়গায় অনেকগুলো লজিস্টিক এবং আমাদের পুলিশ পাবলিক রেশিও, আপনি জানেন যে এটা একটা প্রচণ্ড গ্যাপ রয়েছে। আমাদের জনগণের সাথে পুলিশের রেশিও অনেক আশপাশের দেশের তুলনায় অনেক কম। যেমন ধরেন আমি যদি দিই, আমাদের প্রেজেন্ট রেশিও একজন পুলিশের এগেনস্টে আমাদের 870-69 জন পপুলেশন। রোহিত ভাই, আমি এই জায়গাটা আসবো, তার আগে নিচ্ছি দর্শক ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে এডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রফিক ভাই, আমরা শুনছিলাম যে একজন পুলিশের এগেনস্টে কতজন, মানে একজন পুলিশ কতজন নিরাপত্তা দিচ্ছে আমাদের? ইন্টারন্যাশনাল অনুযায়ী জাতিসংঘের যে পিস টাইম পুলিশ রেশিও যেটা স্ট্যান্ডার্ড ধরা হয়, একজন পুলিশের এগেনস্টে পপুলেশন হওয়ার কথা 400।
সেখানে আমাদের আছে আমাদের আশপাশের দেশে যেমন ইন্ডিয়াতে আছে 650, 1:650, পাকিস্তানে আছে 550, অ্যারাউন্ড 550। তো এরকম আবার ওদিক মালয়েশিয়া ভিয়েতনামে 300-র কাছাকাছি ভিয়েতনাম। এগুলো অত দূরে আমরা যেতে চাই না। আমরা যদি ইভেন আমাদের পার্শ্ববর্তী আমাদের সেখানে 870, 1:870, মানে কি কত লো রেশিওটা চিন্তা করেন। এই দিয়ে আমরা আমাদের জনগণের নিরাপত্তার দায়িত্ব বা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। তো এই জায়গাটা আমাদের একটা বিরাট ঘাটতি রয়েছে, লজিস্টিকের ঘাটতি রয়েছে, অন্য অন্য এই জায়গাগুলো রয়েছে। তারপরে আরেকটা যেই জায়গাটা হয়, মাঝে মধ্যে আমাদের যারা পরিচালনা করেন তারা অনেক সময় আমরা দেখেছি যে অনেক সময় তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন বা এর কারণে দেখা গেল জন আকাঙ্ক্ষার বাইরে পুলিশকে পরিচালনা করেন। ওই জায়গাটাও আমাদের একটা বড় জায়গা রয়েছে। আমরা চাই যে আমাদের এই দেশের মানুষের জন্য কাজ করি, আমরা যেন জন আকাঙ্ক্ষার বিপরীতে যেন আমাদেরকে ঠেলে দেওয়া না হয়। একটা অনেক বড় প্রশ্ন যেটা ঘুরে ফিরে বারবারই পুলিশের উপর চলে আসে, আপনি যে রাজনৈতিক যে ছত্রছায়ার কথাটা বললেন, যেটা হয়ে পুলিশ কাজ করে, এবং 5 আগস্ট যে কথা বললেন, সেটা পাশাপাশি কিছু পুলিশ কর্মকর্তার সঙ্গে মিলেই যে ঘটনা, তারপরে 5 আগস্ট আপনার যে কথা, এই যে রাজনৈতিক যে প্রভাব পুলিশের উপর, যে চাপটা, সেটা থেকে পুলিশ আসলে কি মানে বলে যে বেরোতে আসলেই পারবে কিনা? আমাদের আছে কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, যার মেনে পুলিশকে কাজ করতে হয়, এবং আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে আমরা কাজ করে থাকি। আমাদের আইনগত আইনের সুরক্ষা আছে। পুলিশের একজন প্রফেশনাল পুলিশ অফিসারের সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে আইন, তাকে আইন মেনেই চলার কথা। কিন্তু তারপরেও কিছু বাধ্যবাধকতা অনেক এসে যায়। এই জায়গাগুলো যখন আমরা আমাদের প্রত্যাশা যেটা আমরা করি, যখন একটা জনগণের সরকারের বা গণতান্ত্রিক সরকার যখন রাষ্ট্র ব্যবস্থায় থাকে, তা জন আকাঙ্ক্ষা অনুযায়ী তারা তাদের সমস্ত অর্গানগুলোকেই তারা পরিচালনা করে থাকেন। এই জায়গাটা যখন নিশ্চিত হবে, তখন পুলিশও আকাঙ্ক্ষার বিপক্ষে যাবে না, মানুষের এরকে প্রত্যাশা পূরণের দিকে পুলিশ এগিয়ে যাবে, পুলিশের আস্থা অর্জন করতে পারবে সেই জায়গাটা। আর আমরা আমাদের অর্থনৈতিক যে কনস্ট্রেইন্টগুলো রয়েছে, সেগুলো তো ওভারনাইট আমরা চেঞ্জ করতে পারবো না। এগুলো আমাদের রাষ্ট্রের সক্ষমতা বাড়লে এগুলো বাড়বে, সেগুলো আমরা ধাপে ধাপে পুলিশের পক্ষে সম্ভব যে রাজনৈতিক প্রেশার ডিনাই করা, মোকাবেলা করা? হ্যাঁ, অনেক সময় তো করছে পুলিশ। ওই জায়গায় আমাদের প্রফেশনালিজমটা, আমি কোথায় না বলতে পারবো, কত সহজে আমি না বলতে পারবো, এবং আমি পলিটিক্যাল এসে যখন আমার রুলস রেগুলেশনের বাইরে চলে যাচ্ছে, আমি কতটুকু ছাড় দিতে পারবো, এই লাইনটা করা একটা খুব জরুরি। যা বলবে তাই আমার করার সুযোগ নেই। আপনি দেখছেন যে এখন অনেকেই এই একটা রেজিমে তারা পলিটিক্যাল হায়ারার্কির কথা শুনে এখন তারা অনেক বড় বিপদে আছে। এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা যে না, আমি পারবো, কিন্তু কতটুকু পারবো, এই জায়গার বাইরে আর আমি পারি না, আমার আইন আমাকে পারমিট করে না। এই জায়গাটা আমি এই প্রফেশনালি যখন আমি স্টিক করতে পারবো, দাঁড়ায় থাকতে পারবো, তখন আমার ইমেজ এমনি বেড়ে যাবে এটা। এবং এমন হতে পারে যে আমরা সবাই যখন একাট্টা হয়ে যাব যে না, আমি এই প্রফেশনালিজমের বাইরে আমি যাব না, আমি গেলাম, আমার আরেকজন কলিগও সেরকম হলো, এরকম যখন আমাদের বেড়ে যাবে, সবাই একাত্ম মানে সেই প্রফেশনালিজমের জায়গাটায় যখন আমরা এটা ইনশিওর করতে পারবো, ওই জায়গাটায় আমরা এমফেসিস দিচ্ছি, তখন এটা একটা চমৎকার একটা আস্থার, জনগণের আস্থার বাহিনী হিসেবে ঘুরে দাঁড়াবে। আর রাজনৈতিক যারা আছেন, ওনাদেরও দায়িত্ব যে ওনাদের নিজেদের আছে, জনগণের প্রতি তাদের কমিটমেন্ট আছে, সেই জায়গাটা তো এই জায়গাটা যদি হ্যাম্পার করে, তাহলে ওনাদেরও ইমেজটা নষ্ট হবে। একটা কথা আছে যে পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে শুধু ঢাকা শোনা সারা বাংলাদেশে যত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি যারাই আছে, ঠিক আছে, জাস্ট 1 ঘন্টার মধ্যে একদম সব হয়ে যাবে। এটা একটা মিথ, আসলে এটা সম্ভব না। এটা আমি বলি, এটা জনগণ আমাদের মানে সেই সক্ষমতাটা পুলিশের আসলেই নাই। পুলিশে ওইটার ঠিক একেবারে সারা পৃথিবীতেই তো কেউ পারছে, তা অনেক আমাদের চেয়ে অনেক লজিস্টিক্যালি এবং ইসের দিকে দিয়ে সংখ্যার দিক দিয়ে অনেক যারা এগিয়ে,
মানে যাদের পপুলেশন অনেক বেশি, পুলিশের সাইজ অনেক বড়, তারাও কিন্তু একেবারে যে নির্মূল করতে পারছে এটা সম্ভব না। অপরাধ একদম নির্মূল করা যাবে না, তবে আমরা যদি চেষ্টা করি, আমাদের সবাই আন্তরিকভাবে যদি চেষ্টা করে, আমরা এটার একটা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল তো অবশ্যই আমরা আনতে পারি। বর্তমান সময়ে আপনাদের জন্য চ্যালেঞ্জটা কি? আমরা দেখেছি শীর্ষ সন্ত্রাসী বের হওয়ার পর থেকে কতগুলো আপনার শুটিং ইনসিডেন্টের ঘটনা আমরা দেখেছি, চাঁদাবাজির অভিযোগটা আসছেই, তারপর মাদকের বিষয়, কিন্তু আপনার জন্য এই মুহূর্তে চ্যালেঞ্জটা আসলে কি? এই সময় আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা প্রায়োরিটি, এবং এটা আমাদের মন্ত্রণালয় থেকেও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে ইস্যুগুলো, যেমন ধরেন মাদক, সন্ত্রাস, তারপরে এই যে বিভিন্ন অস্ত্র, এই জায়গাগুলোই আমাদের এর এখন অনেক কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ অভিযানের কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এখনও বিশেষ অভিযান চলছে, আমাদের ডিএমপি কমিশনার আইজিপি তারাও বলছেন। এবং আপনি কিছুদিন আগে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী এক থানায় গেলেন, রমনা থানায় গেলেন, সেখানে দালাল মুক্ত করার জন্য। কারণ যে কোনো ভুক্তভোগীর প্রথম আশ্রয়স্থল হয় প্রতিকারের জন্য থানা। সেই থানাগুলোর নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের এখনও সেই জায়গাটা আপনারা একদম কাজ করতে পারেননি, সেটাকে আমরা মানে বলা যায় নাকি আসলে? মানে আপনি বলছেন মানে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় গেলেন কি কি না, কদিন আগে থানা জি পরিদর্শনে রমনা থানায় গেলেন। তা আমার হচ্ছে যে থানাগুলো এখনো দালাল মুক্ত হয়নি, কিংবা থানায় যে প্রতিকারের যে ভুক্তভোগী যেই থাকেন প্রথম, সে তো প্রতিকারের জন্য থানায় যাবেন, সেই জায়গাতে তার সেবা পাওয়াটা একদম শতভাগ নিশ্চিতের জায়গাটা, সেটা এখনো কতটুকু? এই জায়গাটা আমাদের প্রায়োরিটির জায়গা, যে থানায় দালাল বলে কিছু নেই। আমার তো আমি জনগণ আর পুলিশের মাঝে আর কোনো মিডিয়েটরের দরকার নেই। আপনি বলছেন নেই, কিন্তু এইটা তারপরেও আপনি বলছেন, আপনি হ্যাঁ, না, বাস্তবতা হচ্ছে যে এটা বিভিন্ন সময় ধরে এটা হয় কেন যখন জনগণ যখন পুলিশের কাছে, পুলিশ যখন ওপেন না, জনগণের অ্যাক্সেসিবিলিটিটা যখন পুলিশের কাছে থাকে না, তখনই পাবলিক আরেকজনকে ধরে। হ্যাঁ, এটা তো আমাদেরই, এই দেশের জনগণও তো আমাদেরই ভাই বন্ধু বা আমাদেরই সমাজের লোক। তারা তো সরল সিধা, তারা তো যখন সে যায়, যখন সোজা অফিসারের কাছে যে তার মনের কথাটা বলতে পারবে, তখন সে দালালের কাছে যাবে না। এই জায়গাটা আমাদের করতে হবে। আমরা বারবার বলছি যে আমরা জনগণের পুলিশ হচ্ছি, সিটিজেন্স সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ করতে চাচ্ছি। ওই জায়গাটা কিন্তু ওটাই, যে জনগণ তার সমস্যাটার কথা বলতে পারবে এবং তার কাঙ্ক্ষিত লেভেলের প্রতিকারটা পাবে। এই জায়গাটা আমরা যদি এনশিওর করতে পারি, এই দালাল থাকবে না। আচ্ছা, আরেকটা জায়গা আসতেছে পুলিশের জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন, সেই জায়গাটা, সেটা নিয়ে আমি একটু শুনবো। সেই জায়গাটা আসলে কতটা আপনাদের জন্য দরকার, কি মনে হয়? স্বাধীন পুলিশ, যেটা আপনি ওই যে কথাটা আসে, যে পুলিশের থেকে ভিতর থেকেই পুলিশ চায় যে পুলিশ যেন এরকম শোচনীয় অবস্থায় না পড়ে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশ ব্যবহার হয়ে তারপরে এই যে শোচনীয় অবস্থা, আস্থা হারিয়ে এই অবস্থায় পড়তে পুলিশ কখনোই চায় না। পুলিশ ভিতর থেকে চায় যে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই কারণে পুলিশ বলতে চায় যে আমাদের ভিতর থেকেও একটা ছিল যে আমরা একটা যদি স্বাধীন পুলিশ কমিশনের আন্ডারে যদি পুলিশকে করা হতো, অপারেশনাল দেওয়া হয়, তাহলে পুলিশ অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে জন আকাঙ্ক্ষা পূরণে। এই জায়গাটা, এটা নিয়ে নানা ধরনের সোসাইটির নানা জায়গায় নানা ডিবেট আছে, এখনও এটা নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি। আচ্ছা, আর আইনটা নিয়ে 1861 সালের আইন নিয়ে যেটা কথা আসছে, এইটা দিয়ে পুলিশ পরিচালিত হচ্ছে, সেই জায়গাটা আসলে কতটা পরিবর্তন এই সময়ের জন্য? 1861 সালে অনেক পুরনো আইন, কিন্তু এখনও আমরা সমাজটাকে এমন অবস্থায় নিতে পারিনি যে ওই জায়গার থেকে খুব বেশি আমরা চেঞ্জ করতে পারিনি। চেঞ্জ করা উচিত, সময়ের সাথে সাথে তো আইনকে বদল করতে, অপরাধের ধরন পরিবর্তন হয়েছে, নতুন নতুন আইন পুলিশ আগের জায়গায় রয়ে গেছে। ওই জায়গাগুলো আসলে পুলিশ তো তখন কলোনিয়াল
রেজিমে পুলিশকে ব্রিটিশরা কলোনিয়াল রেজিমে তাদের ট্যাক্স ইয়ের জন্য ডেপুটি কালেক্টরকে রেখেছিল, আর পুলিশকে দিয়ে তাদের ওই রেভিনিউ কালেকশনের জন্য তাদেরকে কোতোয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতো ওরকম একটা, এবং তাদের যে কলোনিয়াল শাসনের বিরুদ্ধে যাতে কেউ রুখে উঠতে না পারে এই জন্যেই তারা পুলিশকে ওইভাবে ব্যবহার করতো। তো সেই সময় তো হয়ে গেছে, এখন মুক্ত স্বাধীন বাংলাদেশে তো আর সেই প্রেক্ষিত নাই, এখন তো আইন এবং অনেক কিছু সংস্কার আসু প্রয়োজন, সেটা আমরা ওইভাবে করতে পারিনি, অতটা আগানো যায়নি। আচ্ছা আচ্ছা, এখন এইটা নিয়ে কি ভাবতে হবে না পুলিশকে, এই আইনটা নিয়ে? কারণ অপরাধের ধরন, নতুন নতুন অপরাধ এর সঙ্গে যুক্ত হচ্ছে, বিশেষ করে এখানে সাইবার যে ক্রাইম, সেটা তো একদম মানে আপনারা কাজ করে আপনারা ভালো জানেন যে এটা কতটা চ্যালেঞ্জ হিসেবে আপনাদের সামনে এসে দাঁড়াচ্ছে। সাইবার ক্রাইম এই টেকনোলজি ইকুয়াল অ্যাডভান্সমেন্টের সাথে সাথে সাইবার ক্রাইম তো এখন একটা বড় মাথা ব্যথা হয়ে গেছে। আমাদের দেশে এই ধরনের অপরাধ করে সহজেই পার পেয়ে যাওয়া যায়, তো এই জায়গায় আমাদের সক্ষমতা বাড়ানো দরকার। এই জন্য আইন প্রণয়ন করা হয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম আবার এই আইনের কিছুটা অপব্যবহার হয়েছে, যার কারণে আপনারা জানেন যে কিছু আইন চেঞ্জ করে ওটাকে অনেকটু সরলীকরণ করার ফলে, যার ফলে অনেকেই সাইবারের একজনকে বিরুদ্ধে অনেক মিথ্যা অপপ্রচার করার পরে আমরা তাদেরকে খুব শক্তভাবে ধরতে পারছি না, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া যায় না, এরকম কিছু আইনের কিছুটা আছে, আইনটা অনেকটা শিথিল আছে, এগুলো আছে। তবে একটা হলো যে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সাইবার যে ক্রাইম এটাকে কার্ভ করার জন্যে আমরা আমাদের সক্ষমতা অনেকটা বাড়ানোর চেষ্টা করছি প্রশিক্ষণের মাধ্যমে, এবং এটার জন্য অনেক দরকার, লজিস্টিক বা টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার, এগুলো এক্সপেন্সিভও বটে, এগুলো করে অর্জন করার মধ্য দিয়ে আমরা সাইবার ক্রাইমটাকেও কন্ট্রোল করার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা বিষয় আসে, পুলিশের বিরুদ্ধেই আসে এটা, যে আপনাদের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আপনারা প্রাথমিক তদন্ত করেন, তারপর তাকে ক্লোজ করে নিয়ে আসেন, তারপর সেই জায়গাটা ডিপ ফ্রিজে ঢুকে যায়, সেটা আমরা অনেক সময় জানিও না। এই জায়গাটা একটু হয় কি, আমরা তো একটা ফোর্স, আসলে অনেক কিছু আমরা ওপেন করি না, এটা ফোর্সের মনোবলের উপর করে, যার কারণে কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এবং আপনাকে যদি ওই পরিসংখ্যানটা আমি দিতে পারতাম, আমাদের বছরে কতজন ফোর্স চাকরি হারায়, কতজনের পদাবনতি হয়, কতজন ব্ল্যাক মার্ক খায়, করে বেতনের তাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ হয়, পানিশমেন্ট হয়, প্রমোশন হেল্ড আপ হয়ে যায়, এই তো হয়, এটা ওইভাবে আসলে জনসমক্ষে আনা হয় না, আনা দরকার, এটা আনা দরকার, আনলে তারা জানবে। কিন্তু এই জিনিসগুলো হয়তো আবার অনেক সময় হয় কি, আমাদের দেশের মানুষও তো অনেক একজন পুলিশের বিরুদ্ধে উনি একটা অভিযোগ করলেন, উনি এমন সাদামাটাভাবে অভিযোগ করলেন, পরে দেখা গেল যে ওই সদস্য তাকে যে কোনোভাবে ধরলো, করলো, উনি নিজেই আর অভিযোগ দিতে চান না, বা এক পর্যায়ে উনি নিজেই ওটাকে মিনিমাইজ করে নিয়েছেন, তখন আর আমরা ওই সদস্যকে ওই ডেভিয়েশনের কারণে আমরা তাকে শাস্তির আওতায় আনতে পারি না। এবং শুধু এইটা না, আপনারা যে কোনো, আমরা যতটুকু জানি যে কোনো মামলার ক্ষেত্রে কেউ সাক্ষী হতে চায় না, ঝামেলার কারণে, তখন আসলে মামলাটার অবস্থাটা কি হয়? এইটা আর একটা আপনারা জানেন যে মামলার যে জট বিচার বিভাগে, আমরা তো আমাদের কাছে তদন্তের জন্য একটা বিশাল সংখ্যা পড়ে আছে, আমাদের জনবল বা নানা কারণে আমরা এই এমার্জিং নাম্বার অফ কেসেস সেটাকে আমরা করতে পারছি না, হ্যান্ডেল করতে আমরা হিমশিম খাচ্ছি। তারপরে যখন চার্জশিট দিলাম, আমি আপনার অভিজ্ঞতার কথা বলি, আমি এএসপি থাকতে একটা মামলায় নিজে তদন্ত করে চার্জশিট দিয়ে আসছিলাম, একজনকে গ্রেপ্তার করে, অভিযান করে গ্রেপ্তার করে, সেই মামলা আমি নিজে চার্জশিট দিয়ে আসছিলাম। 2017 সালে সেটার জন্য সাক্ষী দিতে ডাকছে। আপনি 2003 সাল আর 2017 সালের ডিফারেন্সটা দেখেন। আমাকে জাজ সাহেব বলছেন যে এজলাসে যে ওখানে যে আসামি আছে তাকে চিনেন কিনা, তো আমি বলছি যে এখন তার দাঁড়িয়ে আছে, আমি বললাম আমি এতদিন পরে আমার জন্য চেনা খুব কঠিন, আমি ঠিক ওনাকে আইডেন্টিফাই করতে পারছি না।
তো এরকম হলো মামলার অবস্থা। এই 14 বছর 15 বছর এই লম্বা যানজটে, লম্বা জটের পরে একজন লোক কি সাক্ষী দিবে? আর আমাদের দেশের মানুষ তো অনেকে মানে মাফ করে দেয়, ভুলে যায় যে আল্লাহর উপর বিচার দিয়ে দিলাম। হ্যাঁ, তারা আর সাক্ষী দিতে আসে না। আবার সাক্ষী দিতে যেয়েও অনেক সময় সাক্ষী যে একাধিকবার যাওয়ার পরে সে বিচার অঙ্গন থেকে ফিরে আসে, নানা ধরনের হয়। আবার প্রতিপক্ষ তো বাঁচতে চাবে, ডিফেন্স লয়ার বারবার টাইম নেয়, নিয়ে মামলাটাকে আরও ডিলে করে। এইসব কারণে কিন্তু ওই যে জাস্টিসটা হয়ে যায়। একদম শেষ যদি মামলার বিষয়টা চলে আসলো, এই যে আমরা যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে সম্প্রতি মুক্ত হয়েছে সবাইকে আপনারাই ধরেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ধরেছে, পুলিশ না হয় র্যাব, তারা ধরেছে। এরা আবার অপরাধে জড়াচ্ছে। এই জায়গাটা যদি বলি তাহলে এটার দায়টা আসলে কিভাবে, মানে আপনাদের উপরে তো আসে নর্মালি, কারণ আইনশৃঙ্খলা যেন অবনতি হচ্ছে আপনাদের উপর। হ্যাঁ, আসছে, দায়িত্বটা আমাদের, বার্ডেনটা আমাদের ঘাড়েই নিতে হচ্ছে। তবে এটা হলো যে আমরা তো ধরে দিয়েছি। আবার আপনি যে বলবেন যে বিচার একজন লোককে কত বছর আটকায় রাখবে, তার তো জামিনের অধিকার আছে আইন অনুযায়ী, কোর্টকেও তো যে আইন অনুযায়ী চলতে হয়। তো সব মিলিয়েই বিষয়টা এরকম, ওই একটা ইঁদুর বিড়াল খেলা চলতে থাকে আর কি। তো সেই ক্ষেত্রেই হচ্ছে কথাটা, আমরা যদি বিচারটাকে এক্সপিডাইট করতে পারতাম, দ্রুত সময়ের ভিতরে যদি 1 বছরের ভিতরে একটা লোককে যদি বিচার করে করতে পারতাম, তাইলে ওই লোকটা কিন্তু হয়তো জেলে থাকতো, বা যে 10 বছর পরে যা হতো, যেই বিচার হবে আপনি অবভিয়াসলি বুঝতে পারেন যে গরম গরম সাথে সাথে হলে নিশ্চয়ই সে বিচারটা, সাক্ষীটা আরও জোরালো হতো, কনভিকশন দেওয়ার রেটটা বেড়ে যেত। এই লোকগুলোকে আমরা আটকে রাখতে পারি। একদম শেষ দিকে আমরা রফিক ভাই যেটা জানতে চাই যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের পাশেই থাকবে, বিশেষ করে ভিকটিমের পাশে থাকবে। কিন্তু একজন ভিকটিম সে, আপনি যে বললেন মাঝখানে দালাল চলে আসে, পাশাপাশি একজন ভিকটিম পুলিশকে প্রতিপক্ষ হিসেবে ভাবছে। এই যে ভাবনার জায়গাটা, সেটা থেকে আমাদের দেশ কিংবা দেশবাসীকে মুক্ত করতে পুলিশ কী কী পদক্ষেপ দিবে? এই জায়গাটা পুলিশকে এগিয়ে আসতে হবে। আমি একজনকে বলছি যে আমি তোমার বন্ধু, উনি আমাকে যদি বন্ধু হিসেবে না নেন, তাহলে এই বন্ধুত্বের দাবি আসলে অসার। তো এটা বোধহয় সে, আমি দাবি করছি, প্রথমে আমাকে আস্থা অর্জন করতে হবে। জনগণের পাশে দাঁড়িয়ে আমি যখন একজন পুলিশ অফিসার হিসেবে, যখন জনগণ বুঝবে যে এই লোকটা আমাদের জন্য নিবেদিত, আমার তখন সে তার মনের কথা তার কাছে বলবে, তার কাছে সাহায্যের জন্য যাবে, সে কোঅপারেট করতে, সহযোগিতা করতে এগিয়ে আসবে। আর আমি একতরফাভাবে যদি আমি আস্থা অর্জন না করে যদি আমি বারবার বলতে থাকি, 1000বার বললেও কোনো লাভ নেই। আমাকে আগে আস্থাটা অর্জন করতে হবে। তবে এটা আমাদের কাজের মধ্য দিয়ে আমাদেরকে এই জায়গাটা রেস্টোর করতে হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে। ধন্যবাদ রফিক ভাই আপনাকে বাংলাদেশে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকল দর্শক ও শ্রোতাদেরকে। আসসালামু আলাইকুম। দর্শক, যে কথা বলতে চাই আজ এই পর্যন্ত। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।